এই তো আস্তে আস্তে আগে রিয়ানার মতো স্বাভাবিক হচ্ছে। রৌদ্র ইচ্ছে করে এসব বলে রাগাতে চাচ্ছে। রৌদ্র এবার গম্ভীর কণ্ঠে বলে, শোনো, তোমার প্রতি আমার কোনো কালেই ইন্টারেস্ট ছিল না। এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে, কি আর করার, চলো বাসরটা সেরে ফেলি। হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলো ডাউনলোড দিয়ে দেয়, ওদের পড়াশোনার দেরি হয়ে যাচ্ছে। বাবা হয়ে সন্তানের এত বড় ক্ষতি কিভাবে হতে দিই বলো? কি বললেন বুঝিনি, আবার বলুন। না কিছু মুহূর্তের জন্য ভুলে বসেছে যে তার আর রৌদ্রের বিয়ে হয়েছে। আর কেনই বা রৌদ্র এসব অদ্ভুত কথা বলছে ইয়ানা বুঝতে পারছে না। অতিরিক্ত চিন্তায় সে বিয়ের বিষয়টাই মাথা থেকে বের করে ফেলেছে। ইয়ানার কথার রৌদ্র মুখটা আর একটু ইয়ানার দিকে এগিয়ে নিয়ে ফিসফিস করে গানের সাথে মিলিয়ে সুর তুলে তুলে বলে, আয় সজনী বাসর করি দুজন মিলিয়া, বাসরের তালে কাইন্দা যাবে গলা ছাড়িয়ে। কি, বিয়ে করার সময় ঠিকই তো কবুল বললে, আর এখন একদিন হওয়ার আগেই ভুলে গেলে? তুমি কি সত্যি ভুলে গেলে, নাকি বাসরের ভয়ে ভুলে যাওয়ার নাটক করছো? ইয়ানার এবার স্মরণে আসলো বিয়ের বিষয়টা। মুহূর্তে চোখ মুখ লাল হয়ে গেল, মাথা নিচু করে ফেলল। ড্রিম লাইটের হালকা আলোতেও তা বেশ বুঝতে পারল রৌদ্র। তবে আর মেয়েটাকে লজ্জায় ফেলল না। গম্ভীর কণ্ঠে বলল, বিয়ে হয়েছে এর মানে এই না যে তুমি তোমার স্বাধীনতা হারিয়ে ফেলেছ। আমাদের বিয়েটা আর 5 বিয়ের মতো নয়, হয় নাই। তুমি জানো এই বিষয় নিয়ে পড়ে থেকে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যা যা হয়েছে অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যাও। তুমি তোমার মতো করে চলো, নিজের মতো করে জীবন সাজাও, পড়ালেখায় ফোকাস করো। আর এভাবে না খেয়ে নিজের শরীর খারাপ করার কোনো মানে হয় না, উল্টো নিজে কষ্ট পাবে। কাল থেকে যেন এসব আর না শুনি, ঘুমাও, আসি। এই বলে রৌদ্র উল্টো ঘুরে দরজা চাপিয়ে চলে গেল। আর এদিকে ইয়ানা রৌদ্রের যাওয়ার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। সে মানছে তাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো হয় না, তাই বলে লোকটা এভাবে বিয়েটা ভুলে যেতে বলবে? এত নিষ্ঠুর মানব ইয়ানা দুটো দেখেনি। ইয়ানা এবার বেঞ্চি কেটে মুখ ভেঙ্গিয়ে বিড় বিড় করে বলল, আসছে, অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যাও, বাদর মুখ লোক। আপনার কি মনে হয় আমি এই বিয়ে মনে রাখবো? আপনার মতো অসভ্য লোকটা স্বামী হিসেবে মানব? উহু, কখনো না। এই ইয়ানা কখনো রৌদ্র নামক ভাদরমুখ অসভ্য হারে বজ্জাত লোককে স্বামী হিসেবে মানবে না। আমার মতো বউ পেয়ে যে বেড়া রিজেক্ট করে দিয়েছে, তার কপালে জীবনেও বউ জুটবে না। অভিশাপ দিলাম, শালা হিটলারের বাচ্চা। বলেই উল্টো ঘুরে শুয়ে পড়ল। আবার সেকেন্ড মধ্যে লাফিয়ে উঠে বসে বলে, এসব আমি কি বলছি? বউ জুটবে না মানে? আমিই তো এই বজ্জাতের বউ, আবার কোন বউয়ের কথা বলছি? আর হিটলারের বাচ্চা কাকে বললাম? আমার শ্বশুর তো এই লোকের মতো না। তওবা তওবা, আল্লাহ মাফ করুক। আমার শ্বশুর অনেক ভালো, কালকে সকালেই গিয়ে বড় সড়ো একটা সালাম দিব, তাহলেই হয়ে যাবে। ইয়ানা আবারও শুয়ে পড়ল। কথায় আছে না, অতিরিক্ত চিন্তায় মানুষের মাথা উল্টে যায়, কি বলে নিজেও জানে না। ইয়ানার ক্ষেত্রেও তাই হয়েছে, কী সব বলছে নিজেও জানে না। সকালবেলা রৌদ্র আর্দ্র সহ বাড়ির পুরুষরা সোফায় বসে আছে, আর বাড়ির মহিলারা রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত। বাড়ির ছোট সদস্যরা এখনও ঘুম থেকে ওঠেনি। এমন সময় বাড়ির মেইন দরজা থেকে কারো হাঁটার আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে কেউ খুবই সাবধানে পা টিপে টিপে হেঁটে আসছে। মনে হলো রৌদ্রের কাছে। রৌদ্র ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। লাল টকটকে সালোয়ার কামিজ পরা, মাথায় 2 বেনি করা, চোখে গাঢ় কাজল দেওয়া, ঠোঁটে গাঢ় লিপস্টিক দেওয়া, গলায় একটা কালা সুতার মতো কি দেওয়া সাফা গায়ের রং। হাতে একটা বড় ব্যাগ নিয়ে একটা মেয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে চোরের মতো এগিয়ে আসছে। মেয়েটাকে দেখে রৌদ্রর বউ কুঁচকে আসে। দেখে মনে হচ্ছে গ্রামের মেয়ে। রৌদ্র মেয়েটার দিকে সেই বিড়বিড় করে বলে উঠল, এটা আবার কে? কোন ক্ষেতের আলু? আসসালামু আলাইকুম, মুইর নাম শালু। এক তুরিতে আপনাগো হকগুলরে রাইন্দা খাওয়াতে পারমু। আলু, শালুর কথা সবাই ওর দিকে তাকায়। রৌদ্র তো ড্যাব ড্যাব করে ছেয়ে আছে। কি সুন্দর মিলাই কথা বলল। কথাটা রৌদ্রের কাছে অনেক ফানি লেগেছে। মেয়েটার বয়স কতই বা হবে, এই 14-15। আজিজ নেওয়াজ নাকের ডগায় নামিয়ে শালুকে ভালো করে দেখে বললেন, তুমি কে মা?
কার কাছে এসেছো? শালু ব্যাগটা মাটিতে নামিয়ে কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। খালাম্মাই পাঠাইছে, কইছে এই বাড়িত রানবার মানুষ লাগবো। মুই সব পারি খালুজান, ভাত ডাইল মাছের ঝোল এমনকি তালের পিঠাও, আপনি খালি হুকুম করেন। ততক্ষণে রান্নাঘর থেকে আতিয়া নেওয়া শালুর কথা শুনে ছুটে এলেন। শালুকে দেখে গলা জড়িয়ে ধরলেন। আরে শালু, তুই এত সকালে? ওর খালা তো বললো দুপুরে পাঠাবে। রাইতের ট্রেনে আইয়া পড়ছি খালাম্মা, ভাবলাম সকালে আইসেই কাজে লাইগা পড়বো। এখন কাজ করতে হবে না, চল আগে ভিতরে গিয়ে একটু রেস্ট নিবি। আতিয়া নেওয়া শালুকে ভিতরে আনলো। শালু সোফায় বসে থাকা সবাইকে একে একে ভালো করে দেখছে। আতিয়া নেওয়ার সবাইকে আগে থেকেই শালুর কথা বলে রেখেছে। এবার সবাই চিনল শালুকে। আতিয়া নেওয়াজের বাপের বাড়ির পাশের ঘরটাই শালুদের ছিল। বাপ মা হারানো এতিম মেয়ে খালার কাছে মানুষ হয়েছে, এখন খালাও তাকে আর রাখতে চায় না। শালু মেয়ে হিসেবে দারুণ, এক কথায় রান্নাবান্না সব পারে। সেবার বাপের বাড়ি গিয়ে আতিয়া নেওয়াজের মায়া হলো শালুর প্রতি। বাচ্চা মেয়েটা সারাদিন শুধু খেটে যায়, খাওয়া দাওয়া ঠিক মতো পায় না। এই জন্য আতিয়া নেওয়াজ শালুকে নিয়ে আসার কথা বলে, কিন্তু শালুর খালা রাজি হয়নি তখন। কিছুদিন আগে জানিয়েছে শালুকে শহরে পাঠাতে চায়, তাই আতিয়া নেওয়াজ আগেই জানিয়ে রেখেছে সবাইকে গ্রাম থেকে একটা মেয়ে আসবে, এই বাড়িতে থাকবে। ও হচ্ছে শালু, ওর কথাই বলেছিলাম। ও এখন থেকে এ বাড়িতেই থাকবে। আজিজ নেওয়াজ নিজের স্ত্রীর কথা শুনে বলল, ওকে ভিতরে নিয়ে যাও, অনেক দূর জার্নি করে আসছে। আয় শালু, আমার সাথে আয়। শালু আতিয়া নেওয়াজের পিছনে হাঁটা দেয়, কিন্তু একটু হেঁটেই আবার পেছনে তাকায়। দেখে রুদ্র এখনো কেমন করে তার দিকে তাকিয়ে আছে। বেটাটা এমনি কেন মুর দিকে তাকাইয়া আছে? মুই কি বহুত সুন্দর? খালু নিজেকে নিজেই জিজ্ঞেস করে। তারপর আবার রুদ্রের দিকে তাকায় না, এখনো কেমন করে চেয়ে আছে। শালুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো এবার। শালু রুদ্রকে জিভ বের করে ভেঙ্গিয়ে আতিয়া নেওয়াজের পিছনে দৌড় দিল। এইদিকে বেচারা রুদ্র হতবাক হয়ে গেল। এই মেয়ে তো আস্ত এক বিচ্ছু। এই মেয়েকে দেখে সে বুঝেছে এই মেয়ে কোন ধরনের। কথায় আছে না, চোরের চোরে চিনি, ঠিক তাই রুদ্র শালু একই নৌকার মাঝি, এজন্য দুজন দুজনকে চিনে নিল। সকাল 9টা বাজে। ফিহা মর্নিং স্কিন কেয়ার করছে, মুখে ফেস প্যাক দিয়ে নিজের রুমে বসে বসে হিন্দি গান শুনছে। এইদিকে শালু পুরো ভাড়েই ঘুরে ঘুরে দেখছে। ফিহার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় গানের আওয়াজ শুনে শালু দরজায় ফাঁক দিয়ে উকি দিল। দেখলো একটা মেয়ে মুখে সাদা সাদা কি যেন দিয়ে চোখে দুটা শশা দিয়ে আয়নার সামনে চেয়ারে বসে আছে। খালাম্মা গো, ভাইতে ফোরলারিং আইছে, মুইরে তো কয়ে নাই গিয়া। যাক বালাই হইছে, মুই গিয়ে একটু সার বিংনি। শালু দরজা ঠেলে ভিতরে ঢুকে পা টিপে টিপে একদম ফিয়ার পিছনে গিয়ে দাঁড়ালো। ওকে দিয়ে ফিয়ার মুখ দেখলো, মুখের উপর হাত নাড়িয়েও দেখলো। ঘুমিয়ে আছে কিনা বুঝার চেষ্টা করলো, না বুঝতে পারছে না। এ আফা, আমার একটু হাতে পায়ে ইন্ডিকিউর ফিন্ডিকিউর কইরা দেন। ফিহা ঘুমায় নেই, চোখ বন্ধ করেছিল। হঠাৎ এমন ধরনের কথা শুনে চোখ থেকে শশা সরিয়ে তাকালো। শালুকে দেখে ব্রু কুঁচকে আসলো প্রথমে, পরক্ষণে মেজাজ গরম হয়ে গেল। এই মেয়ে, কে তুমি? এখানে কি করছো? শালু হেসে বলল, মুর নাম শালু, গ্রাম থেকে আইছি। আচ্ছা আপা, আপনি মুহে এডি কি লাগাইছেন? এটা ফেসপ্যাক, গ্রামের ক্ষেত্রায় এসব চিনে না। আপা আমারে একটু ওই প্যাক লাগাই দেন, লগে ইন্ডিকিউর ফিন্ডিকিউর কইরা দেন। ফিহার মেজাজ সপ্তম পর্যায়ে, চেঁচিয়ে বলল, বের হ আমার রুম থেকে, খ্যাত কোথাকার। এই বলে শালুকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দরজা আটকে দিল। শালু ছলছল চোখে দরজার দিকে তাকিয়ে আছে। আহি কলেজ ড্রেস পরে রুম থেকে বের হলো। মাঝপথে এসে ফিহা শালুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াটা আহির চোখে পড়ে। আহি এগিয়ে এসে শালুকে তুলে নিচ থেকে, কে তুমি, আর ওই ঘরে কেন ঢুকলে? আহির কথায় শালু আহির দিকে তাকায়। আহিকে দেখে শালু বিড়বিড় করে বলে উঠল, হাই আল্লাহ, এই মুই কি দেখছি? এটা তো সাক্ষাৎ পরি। কি হলো, কি এত বিড়বিড় করছো? ওই কিছু না, মুই শালু, খালাম্মাই আনছে, গ্রাম থেকে আইছি এই বাড়িতে কাম করবার লাগে। আহি শালুর কথা শুনে হেসে ফেলল। মেয়েটা প্রতি কথায় হাসে গোলগাল মায়াবী চেহারা। আহি শালুর মাথায় হাত বুলিয়ে বলল, শালু অনেক সুন্দর নাম তো।
আচ্ছা, তুমি ওই ঘরে কেন ঢুকলে? ওই আপা মুখে ফ্যাক ফ্যাক দিছে। মুই খালি কইছি মুড়ি একটু লাগাই দিতে আর ইন্ডিকিউর ফিন্ডিকিউর করে দিতে। আমাগো গ্রামে এক মাইয়া শহরে এসে ইন্ডিকিউর ফিন্ডিকিউর করছে আর হাত পা চকচকা হয়ে গেছে। ওই আপারে দেখলাম মুখে প্যাক প্যাক লাগাইছে। মুই ভাবছি খালাম্মাগো বাইতে পোলারিং দিছে, হের লাইগা মুই কইছি, কিন্তু আপা রাইগা ধাক্কা দিয়ে বের করে দিছে। আহি সব মন দিয়ে শুনল। শালু গ্রামের মেয়ে, তাই ভালো করে এসবে নাম জানে না দেখে মনে হচ্ছে পড়াশোনাও করেনি। ফিয়ার ব্যবহারে তার খারাপ লাগলো। বুঝাই বললেই তো হতো। আহি শালুর গাল টেনে বলে, আরে ফিহা আপু একটু রাগি, কিছু মনে করো না, সবার সাথে এমন করে, আর ও ঘরে যেও না। আর এটা প্যাক প্যাক না, এটা ফেস প্যাক। আর ইন্ডিকিউর ফিন্ডিকিউর না, ম্যানিকিউর ফিডিকিউর বলে। আমি কলেজ থেকে এসে তোমাকে পার্লারে নিয়ে যাব, মন খারাপ করিও না, চলো আমার সাথে। শালুর চোখ টলমল করে উঠল, নাক টেনে বলল, আপনি অনেক ভালো আপা, আপনি দেখতে যেমন সুন্দর আপনার ব্যবহারও তেমন সুন্দর। জানেন, মুই বাপ মানে মুইরে কেউ দেখতে পারে না, কালো বলে হকগুলো অবহেলা করে, কেউ মিশতে চায় না। শালুর কথা শুনে আহির অনেক খারাপ লাগলো। এইটুকু মেয়ের ভিতরে এত কষ্ট জমে আছে। আহি শালুর চোখ মুছে দিয়ে বলল মলিন কণ্ঠে, বলে, কষ্টে পেও না, পৃথিবীতে এমন মানুষ আছে যাদের মা বাবা বেঁচে থেকেও সন্তানের প্রতি তাদের কোনো মায়া দয়া নেই। তারা নিজের সুখের জন্য সন্তানের জীবন নষ্ট করতেও দুবার ভাবেনি। এসব বাদ দাও, দাও চলো নিচে যাবে, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।